হেই এভরিওয়ান, হলিউডের জগতে তোমাকে স্বাগতম। আজ আমরা যে মুভিটি এক্সপ্লেন করব সেই মুভিটি দ্বারা গডজিলা ফ্র্যাঞ্চাইজের উৎপত্তি, অর্থাৎ সর্বপ্রথম গডজিলার সিনেমা। হলিউড প্রেজেন্টিং গডজিলা। মুভিটি রিলিজ হয় 1954 সালে। মুভিটি শুরু হয় সমুদ্রের মধ্যে একটি জাপানি ফিশিং বোট দেখিয়ে। সেখানে হঠাৎ করে কেউ হামলা করে দেয়। কেউ বুঝতেই পারেনি যে এই হামলা কে করলো। তো সেই ইনভেস্টিগেশন করার জন্য আরেকটি জাহাজ ওডো আইল্যান্ডে পাঠানো হয়, কিন্তু সেই জাহাজটিরও একই হাল হয়। ওডো আইল্যান্ডে এক বুড়ো বলে যে এটা সি মনস্টার গডজিলার কাজ, আর সে এটাও বলে যে আগেকার সময় এখানকার আদিবাসীরা মেয়েদের বলি দিত এই সি মনস্টার থেকে বাঁচার জন্য। ওই জায়গার কিউরিসিটিতে অনেক হেলিকপ্টার আসে সেখানে, আর আইল্যান্ড লোকে ভরে যায়। এই জায়গার গ্রামবাসীরা রাতে এক অনুষ্ঠানের আয়োজন করে যাতে ওই সি মনস্টার যেন তাদের থেকে দূরে থাকে। আর সেই রাতেই যখন সবাই ঘুমাচ্ছিল সেখানে এক তুফান আসে আর সব ধ্বংস করতে থাকে। লোকেরা কিছু বুঝে উঠতে পারছিল না। তখন একটি ছেলে এই তুফানের কারণ দেখে ফেলে। পরের দিন সকালে সব সাক্ষীদের টোকিওতে নিয়ে আসা হয়। গ্রামবাসী সবকিছুর বর্ণনা দেয়। জীবাশ্মবিদ কিয়োহে ইয়ামানেকে তার টিম সহ দ্বীপে তদন্তের জন্য পাঠানো হয়। সেখানে পৌঁছে সে বিশাল তেজস্ক্রিয় পায়ের ছাপ এবং একটি ট্রিলোবাইট পায়। তখনই গ্রামের অ্যালার্ম বেজে ওঠে এবং ইয়ামানে এবং গ্রামবাসীরা সি মনস্টারটিকে দেখতে ছুটে যায়। তারা দেখে গডজিলা একটি বিশাল ডাইনোসরের মতো। গডজিলা সেখানে আসে আর সবাই সেখান থেকে যান বাঁচাতে পালিয়ে যায়। ইয়ামানে টোকিওতে ফেরত যায় এবং তার অনুসন্ধানগুলি উপস্থাপন করে। সে অনুমান করে যে গডজিলা 160 ফুট লম্বা এবং এটি একটি প্রাচীন সামুদ্রিক প্রাণী থেকে একটি স্থলজ প্রাণীতে পরিণত হয়েছে। সে আরও বলে যে গডজিলা পানির নিচে নিউক্লিয়ার এক্সপ্লোশন এর সংস্পর্শে এসে গিয়েছিল, আর নিউক্লিয়ার রেডিও অ্যাক্টিভিটির কারণে এত বড় আর ভয়ানক হয়ে গেছে। তারা মিটিং করে ডিসাইড করে যে পাবলিক যেন গডজিলার অরিজিন সম্পর্কে জানতে না পারে। তারা জাহাজ পাঠায় সেখানে। জাহাজগুলো গডজিলাকে মারার চেষ্টা করে, কিন্তু গডজিলার কিছুই হয় না। তারপর গডজিলা আবার ক্ষেপে ওঠে আর একটি পার্টি বোটে হামলা করে, যার কারণে নেশন ওয়াইল্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্মকর্তারা ডক্টর ইয়ামানেকে গডজিলাকে হত্যা করার উপায় খোঁজার জন্য আবেদন করে, কিন্তু ইয়ামানে গডজিলাকে বাঁচিয়ে রাখতে চায় যাতে তার উপর রিসার্চ করতে পারে আর এমন ক্রিয়েচার সম্পর্কে আরও বেশি জানতে পারে। ডক্টর ইয়ামানের মেয়ে এমিকো ইয়ামানের সহকর্মী ডাইসুকো সেরিজাওয়ার সাথে তার এনগেজমেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ একজন উদ্ধারকারী জাহাজের ক্যাপ্টেন হিতেতো ওয়াগাতারকে সে ভালোবাসে। সে সেরিজাওয়ার কাছে যায় যাতে সে বলতে পারে সে অন্য কাউকে ভালোবাসে। সেখানে সেরিজাওয়া তাকে একটি সিক্রেট এক্সপেরিমেন্ট সম্পর্কে জানায় আর তাকে ছোট একটা ডেমনস্ট্রেশন দেখায় ফিশ ট্যাঙ্কের মাছের উপর। এটা দেখে এমিকো শকড হয়ে যায়। সেরিজাওয়া তাকে বলে এই সিক্রেট তোমার আর আমার মধ্যেই যেন থাকে, তুমি এটা কাউকে বলবে না। আর এমিকো তাকে প্রমিস করে। এসব কিছুর মধ্যে এমিকো সেরিজাওয়াকে বলতেই পারে না যে সে এই এঙ্গেজমেন্ট ভাঙতে চায়। সে বাড়িতে ফিরে আসার কিছুক্ষণ পরে গডজিলা টোকিও বে থেকে উঠে আসে আর সিটিতে আক্রমণ করে দেয়। আর সে অনেক বেশি ধ্বংসলীলা চালায় আর অনেকের মৃত্যু হয়। গডজিলা একটি ট্রেনে আক্রমণ করার পর সে সমুদ্রে ফিরে আসে। তারপর আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করার পর জাপান স্বপ্রতিরক্ষা বাহিনী উপলক্ষে 98 ফুট লম্বা এবং 50,000 ভোল্টের বিদ্যুতায়িত বেড়া তৈরি করে, জনগণকে সরিয়ে দেয় এবং গডজিলাকে হত্যা করার জন্য বাহিনী মোতায়েন করে। রাত হবার পর গডজিলা আবার আসে, কিন্তু গডজিলার এই ইলেকট্রিকে কিছুই হয় না। গডজিলা তার অ্যাটমিক ব্রেথ দিয়ে সব টাওয়ার গলিয়ে দেয়। আর্মিদের লাগানো বোমেও গডজিলার কিছুই হয় না। গডজিলা তার তাণ্ডব কন্টিনিউ রাখে আর শহরটাকে ধ্বংস করতে থাকে। হাজার হাজার মানুষ সেখানে মারা যায় ও আহত হয়। এরপর গডজিলা টোকিও বেতে ফেরত যেতে থাকলে আর্মিরা ফাইটার জেট দিয়ে গডজিলার উপর হামলা করে, কিন্তু কোনো লাভ হয় না। গডজিলা সমুদ্রে ফিরে আসে। পরের দিন দেখা যায় টোকিও পুরোপুরি প্রায় ধ্বংস হয়ে গেছে। হাসপাতাল এবং আশ্রয় কেন্দ্রগুলি পুরো ভর্তি হয়ে গেছে আর রেডিয়েশনের পয়জন চারদিকে ছড়িয়ে আছে। এমিকো এসব দেখে বিচলিত হয়ে ওগাদাকে সেরিজাওয়ার সিক্রেট গবেষণা সম্পর্কে বলে দেয়। সে তাকে বলে যে সেরিজাওয়ার কাছে একটি ডিভাইস আছে যার নাম অক্সিজেন ডেস্ট্রয়ার। এই ডিভাইস দ্বারা পানিতে থাকা সকল অক্সিজেন ধ্বংস করা যায় আর সেই পানিতে থাকা সকল জীবিত প্রাণী মারা যায়। এমিকো আর ওগাটা সেরিজাওয়ার কাছে যায়। ওগাটা সেরিজাওয়ার থেকে অক্সিজেন ডেস্ট্রয়ার ইউজ করার কথা বললে সেরিজাওয়ার বুঝতে বাকি থাকে না যে এমিকো তার প্রমিস ভেঙেছে। সেরিজাওয়া প্রত্যাখ্যান করে অক্সিজেন ডেস্ট্রয়ারকে ইউজ করার কথা। এখানে ওগাটা আর সেরিজাওয়ার মধ্যে হালকা পাতলা মারামারি হয় আর ওগাটা কিছুটা আঘাত পায়। সেরিজাওয়া বলে সে এই ডিভাইস গডজিলার উপর ইউজ করবে না, কারণ এটা ব্যবহার করলে পৃথিবীর মানুষ এই অস্ত্র সম্পর্কে জেনে যাবে আর পলিটিশিয়ান ও আর্মি মানুষদের মারতে এটার ব্যবহার শুরু করে দেবে।
ওই সময় টিভিতে নিউজ ব্রডকাস্ট হয় যেখানে বলে যে গডজিলা কিভাবে ধ্বংসলীলা চালিয়েছে আর গডজিলার কারণে কত কত পরিবার বরবাদ হয়েছে আর কত মানুষ মারা গেছে। এটা দেখে সেরিজাওয়া রিয়েলাইজ হয় যে গডজিলাকে আটকানো জরুরি আর সে অবশেষে রাজি হয় যে সে প্রথম ও শেষবারের মতো তার এই অস্ত্র গডজিলার উপর ব্যবহার করবে আর সে তার সকল নোট আগুনে পুড়িয়ে ফেলে। এটা দেখে এমিকো কাঁদতে থাকে আর সে রিয়েলাইজ করে সেরিজাওয়া সারা জীবনের রিসার্চ সব স্যাক্রিফাইস করলো। এখন নৌবাহিনীর একটি জাহাজ রেডি হয় যেখানে সেরিজাওয়া তার অক্সিজেন ডেস্ট্রয়ারকে প্ল্যান করার জন্য তৈরি। সেরিজাওয়া ইয়ামানিকে বলে তার কাছে শুধু একটি অক্সিজেন ডেস্ট্রয়ার আছে যা সে নিজে গিয়ে গডজিলার কাছে গিয়ে প্ল্যান্ট করবে। ওগাটাও তার সাথে পানির ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত হয় আর তারা দুজন পানিতে নেমে যায়। তারা দেখতে পায় গডজিলা পানির ভিতর এক জায়গায় রেস্ট করছিল আর সেরিজাওয়া সেখানে অক্সিজেন ডেস্ট্রয়ার অ্যাক্টিভ করতে থাকে। ওগাটা উপরে ফেরত চলে আসে কিন্তু সেরিজাওয়া সেখানে থেমে যায় আর সে নিজের স্যুটের দড়ি কেটে দেয় কারণ সেরিজাওয়া চাচ্ছিল না দ্বিতীয় অক্সিজেন ডেস্ট্রয়ার দুনিয়াতে তৈরি করা হোক। সে ওগাটা আর এমিকোকে তাদের লাইফে খুশি থাকার জন্য শুভকামনা জানায়। অক্সিজেন ডেস্ট্রয়ার এখানে অ্যাক্টিভেট হয়ে যায় আর কাজ শুরু করে দেয়। গডজিলা নিঃশ্বাস নিতে না পেরে কষ্টে ছটফট করতে থাকে আর শেষমেশ গডজিলা তার শেষবারের মতো গর্জন করে মারা যায় আর পানির নিচে ডুবতে থাকে। জাহাজে থাকা সবাই গডজিলা মারা যায় খুশি হলেও সেরিজাওয়ার স্যাক্রিফাইসের কারণে দুঃখীও। ডক্টর ইয়ামানে বলে কতটা দুঃখের কথা আমাদের গডজিলার মতো ক্রিয়েচারকে মারতে হলো। ইয়ামানে এটাও বলে যদি পারমাণবিক অস্ত্র পরীক্ষা অব্যাহত থাকে তবে ভবিষ্যতে আবারও গডজিলার জন্ম হতে পারে আর আবারও তাকে অন্য কোথাও দেখা যাবে। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। তো গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন পৌঁছে যায় তোমার কাছে। আর সবার কাছে একটা করে কমেন্ট চাচ্ছি, তোমার একটা কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দাও। গল্পটা শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।